আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা গত লেকচারে অ্যাকচুয়ালি শেষ করেছিলাম যেখান থেকে সেখান থেকে আজকের লেকচারটা শুরু করব। তো আমরা গত লেকচারের শেষ দিকে আমরা স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র পড়ছিলাম। সো আমরা আজকে এই স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র নিয়ে যা যা করা সম্ভব বা যা যা করার প্রয়োজন আমাদের সেই জিনিসগুলো একটা একটা করে দেখব এবং শিখব। তো শুরু করব আমি একেবারে গত লেকচার থেকেই, সেহেতু শুরুতে আগে একটু স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র এই দুইটার যে ডেফিনেশন বা সংজ্ঞা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে সেটা একটু রিভিউ করে নিচ্ছি আমি। দেখেন, স্কেলার এবং ভেক্টর ক্ষেত্র, আপনার স্কেলার ক্ষেত্র কাকে বলে? স্কেলার ক্ষেত্র হচ্ছে কোনো একটা ক্ষেত্র সংশ্লিষ্ট সকল রাশি যদি স্কেলার রাশি হয় তবে তাকে স্কেলার ক্ষেত্র বলে। ধরেন আমি আমার রুমের মধ্যে সব জায়গায় কিন্তু একই টেম্পারেচার না। যদি ফ্যানটা চলতে থাকে, ফ্যানের ঠিক নিচে যে টেম্পারেচার একটু দূরে যে কিন্তু সে একই টেম্পারেচার না। আবার ধরেন রুমে যদি এসি চলতে থাকে, এসি বরাবর যে টেম্পারেচার দূরবর্তী স্থানে সেই টেম্পারেচার নাও হতে পারে। এই কারণে যদি একটা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট সকল রাশি স্কেলার রাশি হয়, সুতরাং আমি যখন রুমের তাপমাত্রার কথা বলতেছি এটা সম্পূর্ণরূপে কি রাশি? স্কেলার রাশি। তাহলে একটা রুমে কতটুকু গরম বা ঠান্ডা লাগতেছে সেটাকে আমরা একটা রাশি, তাপমাত্রা নামক রাশিটার সাহায্যে প্রকাশ করতে পারছি। সুতরাং এই যে তাপমাত্রাটা, এটা হচ্ছে আমরা স্কেলার ক্ষেত্রের মধ্যে প্রকাশ করতে পারছি। আর যদি কোনো একটা রুমের মধ্যে আমরা বায়ু প্রবাহের কথা চিন্তা করি, যে রুমের মধ্যে কীরকম ভাবে বায়ু প্রবাহিত হচ্ছে, ধরেন আমি একটা রুমের একটা জানালা খুলে রাখছি, তাহলে জানালা খুলে রাখলে বাইরে যদি ঝড় বা বৃষ্টির আগে আগে অবস্থাটা হয়, দেখা যাবে দমকা হাওয়া ঢুকতেছে। তাহলে বাইরে থেকে জানলা দিয়ে দমকা হাওয়াটা ঢুকলো, ঢুকে কিন্তু রুমের মধ্যে সেটি ছড়িয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে বাতাস বা বায়ুর প্রবাহের যে গতিবিধিটা আছে, এটাকে যদি বর্ণনা করতে যাই অবশ্যই আমাকে ভেক্টর রাশি দিয়ে বর্ণনা করতে হবে। তাহলে যখন এই বাতাসটাকে আমরা একটা ক্ষেত্র হিসেবে চিন্তা করব, যে রুমের মধ্যে যে বায়ু প্রবাহ আছে সেটা একটা ক্ষেত্র, তাহলে এই যে ক্ষেত্রের সংশ্লিষ্ট রাশিগুলা বায়ু প্রবাহ সেটা কি? ভেক্টর রাশি। তাহলে সেটাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলছি। সো যে দেখেন এখানে এক্সাম্পল হিসেবে যেমন রুমে বায়ু প্রবাহ, বেসিন বা সিঙ্কে পানির প্রবাহে এই এক্সাম্পলটা দেওয়া হয়েছিল। এখন আজকে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন ক্ষেত্রকে কিভাবে ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করব বা এই ক্ষেত্রগুলো নিয়ে কিভাবে কাজ করব সেটা আমরা শিখব। আমি শুরু করব একেবারে একটা স্কেলার ক্ষেত্র এবং একটা ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পল দিয়ে। ধরেন আমি একটা স্কেলার ক্ষেত্র লিখব কোথাও, আমি স্কেলার ক্ষেত্রটাকে ফাই একটা ফাংশন দিয়ে প্রকাশ করব। তাহলে ফাই ইজ এ ফাংশন, যেটা কাকে প্রকাশ করতেছে? স্কেলার ক্ষেত্রকে প্রকাশ করতেছে। এবং ফাই সমান হচ্ছে, ধরেন আমি লিখলাম এক্স স্কোয়ার ওয়াই জেড, যেখানে এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল বা চলক। দেখেন এখানে কিন্তু কোনো ভেক্টর নাই, কারণ এটা শুধুমাত্র মান বুঝাচ্ছে। তাহলে এই ফাইটাকে আমরা কি বলবো? ফাইটাকে বলবো স্কেলার ক্ষেত্র। আর ধরেন আমরা আরেকটা ভেক্টর ক্ষেত্র নিব, ভেক্টর ক্ষেত্রটাকে এভাবে লিখব। আমরা ভেক্টরকে সাধারণত প্রকাশ করি উপরে অ্যারো চিহ্ন দ্বারা। তাহলে এফ ভেক্টর চিহ্ন দিলাম, তাহলে এটা একটা ভেক্টর ক্ষেত্র। এটাকে বললাম এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এক্স জেড স্কোয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই জেড কে। তাহলে আমার একটা স্কেলার ক্ষেত্র আছে ফাই এক্স স্কোয়ার ওয়াই জেড, আর একটা ভেক্টর ক্ষেত্র আছে এক্স স্কোয়ার ওয়াই আই প্লাস এক্স জেড স্কোয়ার জে মাইনাস এক্স কিউব ওয়াই জেড কে। তাহলে এই যে এফটা, এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। তাহলে আমার হাতে একটা স্কেলার ক্ষেত্র আছে এবং একটা ভেক্টর ক্ষেত্র আছে। এখন এই স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্রগুলোকে নিয়ে কাজ করার জন্য আমাদের শুরুতেই যেটা নিতে হবে সেটা হচ্ছে ভেক্টর অপারেটর। সো ভেক্টর অপারেটর, আসলে অপারেটর মানে কি? অপারেটর বলতে কি বোঝায় সেটা একটু বোঝানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। দেখেন আপনারা অলরেডি ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান এগুলো পড়ে আসছেন। তাহলে ত্রিকোণমিতিক কোণের উপরে কাজকর্মগুলো করতেছেন কিন্তু আপনারা সাইন কস ট্যান কট কোসেক সেক এগুলা দিয়ে। সো একটা থিটা 30 ডিগ্রি,
এই 30° আগে যখন সাইন নিয়ে আসতেছেন সেটা একটা সুনির্দিষ্ট মান দিচ্ছে। সো যখন আসলে সাইন 30° বলতেছেন তার মানে তখন লম্ব এবং অতিভুজের রেশিওটা দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি আমরা যখনই এই যে সাইন নিয়ে 30° সামনে রাখছি, সাইন তাহলে 30°-র উপরে অপারেট করতেছে, তাহলে সাইনটা এখানে অপারেটর। সো সাইনটাকে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক অপারেটর। একইভাবে আমরা যখন একটা ভেক্টর ক্ষেত্র নিয়ে কাজ করব বা একটা স্কেলার ক্ষেত্র নিয়ে কাজ করব, তখন আমাদেরকেও কি ব্যবহার করতে হবে? অপারেটর ব্যবহার করতে হবে। তাহলে এই ভেক্টর অপারেটরটাকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, এটাকে লেখা হয় এরকম উল্টানো ত্রিভুজ, একটা ত্রিভুজ চিহ্ন দ্বারা অ্যাকচুয়ালি ভেক্টর অপারেটরটাকে সংজ্ঞায়িত করা হয়। এবং এটা কিন্তু এই যে উল্টানো একটা ত্রিভুজ, উপরে ভেক্টর চিহ্ন, এবং এটার উচ্চারণটা হয় ন্যাবলা। লিখে দিচ্ছি আমি, এটার উচ্চারণটা করা হয় ন্যাবলা। সো ন্যাবলা এটা একটা ভেক্টর অপারেটর এবং এটাকে লেখা হয় এইভাবে, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এইভাবে লেখা হয়। এখন প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা তো ডি বাই ডিএক্স পড়ছি, আমরা তো ডেল বাই ডেল এক্স পড়ি নাই, তাহলে ডি বাই ডিএক্স না লিখে কেন ডেল বাই ডেল এক্স লেখা হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা করব। যে ডি বাই ডিএক্স এর সঙ্গে ডেল বাই ডেল এক্স এইটার অ্যাকচুয়ালি পার্থক্য কোথায়? ডি বাই ডিএক্স কখন লিখব, ডেল বাই ডেল এক্স কখন লিখব, আমি পার্থক্যটা আগে একটু বুঝিয়ে বলবো আপনাদেরকে। দেখেন, যখন ডি বাই ডিএক্স করেছিলাম আমরা, ডি বাই ডিএক্সকে বলা হয় কমপ্লিট ডিফারেন্সিয়েশন বা সম্পূর্ণ অন্তরীকরণ। আর যখনই ডেল বাই ডেল এক্স করি এটাকে বলা হয় পার্শিয়াল বা আংশিক ডিফারেন্সিয়েশন। এবং দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে এই, যখন ডেল বাই ডেল এক্স করছি তখন এক্স বাদে বাকি সকল চলককে ধ্রুব ধরে নেওয়া হয়। সো আমি যখন ডেল বাই ডেল এক্স করবো শুধুমাত্র এক্স এর পরিবর্তনটা চিন্তা করব, ওয়াই জেড তখন কি থাকবে? ধ্রুব থাকবে। যখন ডেল বাই ডেল ওয়াই করব তখন আমরা শুধুমাত্র ওয়াই এর পরিবর্তন চিন্তা করব, তখন আমাদের এক্স এবং জেড কি থাকবে? ধ্রুব থাকবে। তাহলে আমি এখানে লিখে ফেলি, দেখেন, ডেল বাই ডেল এক্স, যখন আমার ডেল বাই ডেল এক্স থাকবে তখন শুধুমাত্র এক্স পরিবর্তনশীল, ওয়াই ও জেড ধ্রুব। যখন ডেল বাই ডেল ওয়াই থাকবে ওয়াই পরিবর্তনশীল, এক্স ও জেড ধ্রুব থাকবে। যখন ডেল বাই জেড ডেল জেড লিখব, জেড পরিবর্তনশীল, এক্স ও ওয়াই ধ্রুব থাকবে। এখন চলেন আমরা এই জিনিসটা ম্যাথামেটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। সো এই এক্সাম্পলটা বোঝানোর জন্য আমি প্রথমে আপনাদেরকে যে জিনিসটা শেখাবো সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। সো প্রথমে আমরা শিখব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি বা গ্রেডিয়েন্ট কাকে বলে? এই গ্রেডিয়েন্ট পড়াতে যেয়ে আমরা ভেক্টর অপারেটরের যে ব্যবহার সেটা শিখে যাব ইনশাল্লাহ। গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো একটা ফিল্ডের খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নির্দেশ করা হয় গ্রেডিয়েন্ট দ্বারা। দেখেন, একটু পিছনে যাই আমরা, যখন আমি এখানে ডেল বাই ডেল এক্স করতেছি, ডিফারেন্সিয়েশন মানেই কি? অতি ক্ষুদ্র পরিবর্তন। দেখেন, আমরা যখন ডিফারেন্সিয়েশনের বেসিকটা পড়ছি তখন সবসময় আমি একটা কথাই বলছি, সেটা হচ্ছে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, মানে এক্স এর খুব ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে কিন্তু আমরা দেখছিলাম। তার মানে আমরা যখনই এইখানে ডেল বাই ডেল এক্স দেখছি তার মানে কি আমরা এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনটা মেজার করছি। সুতরাং এইখানে যখন আমরা গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্টটা আসলে খুব ক্ষুদ্র পরিবর্তন মেজার করে এবং গ্রেডিয়েন্টটা কাজ করে শুধুমাত্র স্কেলার ফিল্ডের জন্য। তাহলে প্রথমে আগে আমরা লিখে নিব শুধুমাত্র স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্রের
গ্রেডিয়েন্ট হয়। গ্রেডিয়েন্টটা শুধুমাত্র স্কেলার ফিল্ড বা স্কেলার ক্ষেত্রের হয়, ভেক্টর ফিল্ডের কোনো গ্রেডিয়েন্ট হয় না। এখন আমরা গ্রেডিয়েন্টের ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা যদি দিতে যাই, কোনো একটি স্কেলার ক্ষেত্র ফাই হলে, ধরেন ফাই আমার কোনো একটা স্কেলার ক্ষেত্র, ন্যাবলা ফাই, দেখেন এই যে ন্যাবলাটা কি ভেক্টর অপারেটর, তার মানে আমি যখনই স্কেলার ক্ষেত্রের আগে ভেক্টর অপারেটর আনলাম তখনই এটাকে বলা হবে ফাইয়ের গ্রেডিয়েন্ট। সো ন্যাবলা ফাইকে বলা হয় কার গ্রেডিয়েন্ট? ফাইয়ের গ্রেডিয়েন্ট বলা হয়। এখন আমার তাহলে যখনই গ্রেডিয়েন্ট করব তার মানে তখনই আমার কি লাগবে? ভেক্টর অপারেটর লাগবে। এখন আমরা ধরে নেই, মনে করি একটু আগে ফাইয়ের জন্য একটা এক্সাম্পল হিসেবে যখন দেখছিলাম, একটা স্কেলার ক্ষেত্রের এক্সাম্পল দিচ্ছিলাম, ফাই সমান কি ছিল? এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে আমরা ধরে নিচ্ছি ফাই সমান এক্স স্কোয়ার ওয়াই জেড। তাহলে এখন দেখি এই যে একটু আগে যে ভেক্টর অপারেটর লিখছিলাম, সেই ভেক্টর অপারেটর ব্যবহার করে এইখানে এই ফাইটার একটা গ্রেডিয়েন্ট বের করব আমরা। তাহলে ভেক্টর অপারেটর ব্যবহার করে যদি এই ফাইয়ের একটা গ্রেডিয়েন্ট বের করি, ন্যাবলা ফাই ইকুয়ালস টু, তাহলে ন্যাবলাটা কি ছিল? ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে, এবং সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই জেড ছিল। এখন আমরা বেসিক যে প্রপার্টি বা ধর্মগুলা সেগুলা একটা একটা করে অ্যাপ্লাই করতে শুরু করব। আমি আগে আপনাদের একটা জিনিস এখানে দেখিয়ে রাখি, যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন, কত পেয়েছিলাম? এন এক্স এন মাইনাস ওয়ান পেয়েছিল। এখন আমি যদি ডেল বাই ডেল এক্স করি, একই জিনিসই হয়, ডেল বাই ডেল এক্স অফ এক্স পাওয়ার এন, এইটা সমান এন এক্স এন মাইনাস এনই হবে। ডিফারেন্সটা শুধু এইখানে যে ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন করার সময় সঙ্গে যদি একটা ওয়াই থাকে সেটাকে আমি কনস্ট্যান্ট বা ধ্রুব বিবেচনা করব না, কিন্তু যখন ডেল বাই ডেল এক্স অফ এক্স পাওয়ার এন লিখতেছি সঙ্গে যদি ওয়াই থাকতো ওয়াইটাকে ধ্রুব সংখ্যা হিসেবে আমরা বিবেচনা করতাম। এটাই শুধু ডিফারেন্স, আর ডিফারেন্স নাই। এখন চলেন আমরা এখানে 1 2 3 অপারেটরের 3টা সেগমেন্ট বা অংশ আছে, এটার সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই জেড লেখা হয়েছে। তাহলে আমরা যোগ সূত্রে ভাগ করে দেই। যোগ সূত্রে যদি ভাগ করি আমরা কি পাবো? ডেল বাই ডেল এক্স, এটা তো ছিল, এর সঙ্গে একটা আই আছে, আইটাকে আমি সামনে নিয়ে আসব, ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেটাকে সামনে নিয়ে আসলাম, ডেল বাই ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস কেটাকে সামনে নিয়ে আসলাম, ডেল বাই ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন খেয়াল করেন আমার কিন্তু এইখানে যখন ডেল বাই ডেল এক্স করছি, এক্স বাদে ওয়াই জেড কি ধ্রুব সংখ্যা? তাহলে ডিফারেন্সিয়েশনের সময় যদি চলক এর পাশাপাশি একটা ধ্রুব সংখ্যা থাকে, এই ধ্রুব সংখ্যাটাকে কি করতে হয়? সামনে নিয়ে আসতে হয়। তাহলে আমি ধ্রুব সংখ্যাটাকে সামনে নিয়ে আসি, আই ক্যাপ ওয়াই জেড ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস জে ক্যাপ এক্স স্কোয়ার জেড ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই প্লাস কে ক্যাপ এক্স স্কোয়ার ওয়াই ডেল বাই ডেল জেড অফ জেড। একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন জিনিসগুলো জটিল না, সহজ, বুঝলেই সহজ। আমার যখন ডেল বাই ডেল এক্স করছি, আংশিক অন্তরীকরণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি কার? ডেল বাই ডেল এক্স এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স বাদে বাকি সবাই ধ্রুব, তাহলে ওয়াই জেড কি ধ্রুব? তাহলে ধ্রুব সংখ্যাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি, কারণ এটার উপরে আর ডিফারেন্সিয়েশন হবে না, তো ধ্রুব সংখ্যা সামনে নিয়ে গেছি আর ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার রাখলাম। এরপর এখানে আসি, এখানে আমাদের কি কি আছে? ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে আমি আংশিক অন্তরীকরণ করছি ওয়াই এর সাপেক্ষে, তাহলে আমার ওয়াইটা চলক, ধ্রুব কি এক্স স্কোয়ার জেড সামনে নিয়ে গেছি। একইভাবে এখানে এসে আমার ডেল বাই ডেল জেড যখন করছি, জেড চলক এক্স স্কোয়ার ওয়াই ধ্রুব সংখ্যা, এটাকে সামনে নিয়ে গেলাম।
তাহলে এখন এই যে ডিফারেন্সিয়েশনটা, এই ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা সেটা আমরা একটু নির্ণয় করি। দেখেন তো, ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার থেকে কি পাবো? 2x পাবো না, কারণ এক্স পাওয়ার এন, এই যে এক্স স্কোয়ার, এন এর জায়গায় 2, তাহলে 2x 2 - 1, সো এক্স স্কোয়ার থেকে কত পাবো? 2x পাবো। তাহলে আই ক্যাপ ওয়াই জেড, আই ক্যাপ ওয়াই জেড ইন্টু 2x প্লাস জে ক্যাপের বেলায় আসি, এখানে জে ক্যাপ এক্স স্কোয়ার জেড ডেল বাই ডেল এফ ওয়াই কত দিবে? 1 দিবে। আমরা জানি ডি বাই ডিএক্স অফ এক্স সমান কত? 1। ডি বাই ডিএক্স অফ এক্স সমান কত? 1। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স 1 হবে, ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই সমান কত হবে? 1 হবে। একইভাবে ডেল বাই ডেল জেড অফ জেড সমান কত হবে? 1 হবে। তাহলে জে ক্যাপ এক্স স্কোয়ার জেড পাবো, কে ক্যাপ এক্স স্কোয়ার ওয়াই পাবো। জে ক্যাপ এক্স স্কোয়ার জেড প্লাস কে ক্যাপ এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এই হচ্ছে যে আমাদের আলটিমেটলি যে গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টটা। তাহলে আমরা লিখতে পারি গ্রেডিয়েন্ট অফ ফাই ইকুয়ালস টু 2xyzi প্লাস এক্স স্কোয়ার জেড জে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে। তাহলে দেখেন তো, একটা স্কেলার ফাংশন বা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট করে আমি কি পাইলাম? ভেক্টর পেয়ে গেলাম। সো আমি তাহলে যখনই একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর আকারে রূপান্তর করতে হবে বা একটা স্কেলার ক্ষেত্র থেকে একটা ভেক্টর পেতে হবে, তখনই কি করতে হবে? আমাকে গ্রেডিয়েন্ট করতে হবে। এইবার এইখানে তো পুরাটাই ভ্যারিয়েবল বা চলক, এক্স ওয়াই জেড তিনটাই চেঞ্জ হইতে পারে। তাহলে যে কোনো বিন্দুতে যদি আমরা দেখতে যাই, আমরা কোনো একটা বিন্দুতে দেখতে যাই, সে ফর এক্সাম্পল আমরা কোনো একটা বিন্দু নেই 1 0 -1 বিন্দুতে। তাহলে 1 0 -1 বিন্দু নিচ্ছি, এক্স এর ভ্যালু কত? 1, ওয়াই এর ভ্যালু কত? 0, এবং জেড এর ভ্যালু কত? -1। সুতরাং 1 0 -1, এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু 0, জেড এর ভ্যালু -1। তাহলে 2 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু -1 ইন্টু আই প্লাস এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার 1 স্কোয়ার ইন্টু জেড হচ্ছে -1 জে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই যদি করি 1 স্কোয়ার ইন্টু 0 কে। আমরা যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করেন এইখান থেকে কিন্তু এটা 0 দিয়ে দিচ্ছে, কারণ 0 মাল্টিপ্লাই থাকলে 0, এটা 0 মাইনাস জে প্লাস 0, তাহলে মাইনাস জে আসবে শুধুমাত্র। তাহলে আমরা যখন এই যে কোনো একটা সুনির্দিষ্ট বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করলাম, সেটা কিন্তু আমাকে কি দিচ্ছে? একটা স্কেলার দিচ্ছে, সরি একটা ভেক্টর দিচ্ছে। তাহলে কোনো বিন্দুতে একটি স্কেলার ফাংশনের যে গ্রেডিয়েন্ট, কোনো বিন্দুতে একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর। তাহলে যে কোনো বিন্দুতে আমি একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট করতে যাই, কি পাবো? ইন রিটার্ন একটা ভেক্টর পাবো। ওকে, তাহলে দেখেন একটা কাজ হয়ে গেল, আমরা গ্রেডিয়েন্ট কি এবং গ্রেডিয়েন্ট কিভাবে করতে হয় একটা স্কেলার ফাংশনে সেটা শিখলাম। সেকেন্ড যে জিনিসটা আমরা শিখবো সেটাকে বলা হয় ডাইভারজেন্স। ডাইভারজেন্স এখন দেখেন ডাইভারজেন্সের আসলে মিনিংটা কি। আমরা একটু ডাইভারজেন্সের আগে মিনিংটা বুঝে নেই, একটু ইংরেজি পড়া হয়ে যাবে আমাদের। ধরেন ডাইভারজেন্স এই শব্দটা দেখেই শুরুতে মাথায় আসা উচিত ডাইভার্ট। ডাইভার্টেড হচ্ছে, দেখেন একটা গাড়ি যদি কোনো দিকে যেতে থাকে, সে যাত্রাপথে যদি ছড়িয়ে যায়, কোনো দিকে সরে যায়, ওটাকে বলা হয় ডাইভার্ট। সো ডাইভার্ট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। সো ডাইভার্টের মানে হচ্ছে কি? ছড়িয়ে পড়া। ডাইভার্ট এটার মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে এই ডাইভার্ট শব্দটা থেকে ডাইভারজেন্স আসছে। সো
ডাইভারজেন্সটা তাহলে নির্দেশ করে চারপাশে কতটুকু ছড়িয়ে পড়ছে, কতটুকু ছড়িয়ে পড়ছে তার পরিমাণ। সুতরাং ডাইভারজেন্স হচ্ছে চারপাশে কতটুকু ছড়িয়ে পড়ছে সেটার পরিমাণ হচ্ছে ডাইভারজেন্স। এখন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি ডাইভারজেন্সটা কখন কাজে লাগে। ধরেন আমার কোথাও এক জায়গায় পানির একটা কল আছে, এখানে পানির একটা কল আছে, ধরেন এটা একটা পানির কল। তাহলে পানির কল থেকে যখন পানি পড়তে থাকবে, পানিটা নিচে পড়ে চারপাশে কি হবে, ছড়িয়ে পড়বে। সো এই পানির কলটা এখান থেকে পানি ফেলতেছে, এই পানিটা নিচে পড়লো, নিচে পড়ে পানিটা চারপাশে ছড়িয়ে পড়তেছে। তাহলে পানিটুকু কতটুকু ছড়িয়ে পড়তেছে সেইটা অ্যাকচুয়ালি ডাইভারজেন্স থেকে সহজেই বোঝা যাবে। আবার ধরেন আমি যে কিচেনের সিঙ্ক আছে, কিচেনের সিঙ্কে পানি যখন রাখছি, এই পানিটা সিঙ্কের নিচের একটা যে হোল আছে, সিঙ্ক হোল বা নিচের পাইপটা দিয়ে সুন্দর মতো চলে যাচ্ছে। তাহলে পানিটা সুন্দর মতো এই সিঙ্ক হোল দিয়ে চলে যে গেল, কতটুকু এখানে না ছড়িয়ে সংকুচিত হচ্ছে। এখানে একটা হচ্ছে ছড়িয়ে পড়া যেমন বুঝায়, ছড়িয়ে পড়াটা যদি পজিটিভ হয় তাহলে সংকুচিত হওয়াটা কি হবে, নেগেটিভ হবে। সুতরাং ডাইভারজেন্স থেকে কতটুকু ছড়িয়ে পড়লো বা কতটুকু সংকুচিত হলো, দুটো জিনিস আসলে বোঝা যায়। সো ডাইভারজেন্সের যে ভ্যালুটা আমরা যখন ক্যালকুলেশন করব, ডাইভারজেন্সের যে ভ্যালুটা পজিটিভ যদি হয়, ডাইভারজেন্স পজিটিভ মানে হচ্ছে এটা ছড়ায় পড়তেছে, চারপাশে ছড়িয়ে পড়ে। এখন চারপাশে ছড়ায় পড়া মানে কি, পানি এই পাইপ থেকে নিচে পড়ে ছড়ায় পড়লো, তাহলে কি ক্ষেত্রফল বেড়ে গেল না? সুতরাং ক্ষেত্রফল বা আয়তন বেড়ে যায়। এখন যখন ক্ষেত্রফল বা আয়তন বাড়ে, তখন অ্যাকচুয়ালি এইখানে আমাদের ক্ষেত্রফল বা আয়তন বেড়ে যাচ্ছে। তাহলে অতি অবশ্যই ঘনত্বটা কি হবে, কমে আসবে। কারণ একই ভরের পদার্থের জন্য যদি ক্ষেত্রফল বা আয়তন আমরা বাড়িয়ে ফেলি, সেক্ষেত্রে ঘনত্ব কি হয়, কমে যায়। আমি একটু কথাটাকে অন্যভাবে বলি, ধরেন একটা বেলুনের মধ্যে বাতাস রেখে আমরা যদি বেলুনের ভিতরে যে বাতাস আছে একই পরিমাণ বাতাস রেখে কোনোভাবে বেলুনের আয়তন বাড়াতে পারি। আপনি একটা বেলুনের ভিতরে বাতাস নিছেন, নিয়ে এই বেলুনটাকে বাইরে থেকে তাপ দেওয়া শুরু করলেন, তাপে গ্যাসটা প্রসারিত হবে, তাহলে আয়তন বেড়ে যাচ্ছে, কিন্তু ভিতরে গ্যাসের অ্যামাউন্ট তো চেঞ্জ করেন নাই। তাহলে গ্যাসের ভর একই আছে, আয়তন বেড়ে গেছে। ভর একই থেকে আয়তন বেড়ে গেলে ঘনত্ব কি হবে, কমে যাবে। এখানে আরো একটা বিষয় আছে, এটাকে বলা হয় ফ্লাস্ক। এখন ফ্লাস্ক যেহেতু আমরা এখনো পড়িনি, ফ্লাস্কের কনসেপ্টটা আমি জাস্ট বুঝিয়ে বলবো। ফ্লাস্ক মানে হচ্ছে আপনারা যখন স্থির তড়িৎ পড়ছেন নবম দশম শ্রেণীতে, তখন এখানে তড়িৎ বলরেখা পড়ছেন। সো একটা তলের মধ্যে দিয়ে কত বেশি বা কম বলরেখা প্রবেশ করে, এটাকে বলা হয় তড়িৎ ফ্লাস্ক। এখন তাহলে আমার যদি ক্ষেত্রফল কম হয়, তার মধ্যে বলরেখাও কম, কারণ কম ক্ষেত্রফলের দিয়ে বলরেখা তো চারপাশে ডিস্ট্রিবিউটেড, ছড়ানো। সো কম ক্ষেত্রফল যদি হয়, ধরেন আমার হাতের ক্ষেত্রফলটা এরকম, তাহলে এইখান দিয়ে কম বলরেখা যাচ্ছে, ক্ষেত্রফল যত বাড়াবো বলরেখার সংখ্যা তত বেড়ে যায়। তাহলে আমার যখনই ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পাবে, তখনই ফ্লাস্ক কি হবে, বাড়বে। ঘনত্ব কমে কিন্তু ফ্লাস্ক কি হয়, বাড়ে। এটা ছিল ডাইভারজেন্স পজিটিভ হলে আমরা কি কি বুঝবো সেটার বিস্তারিত আলোচনা। এখন যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়, তাহলে ডাইভারজেন্স নেগেটিভ হলে পজিটিভে চারপাশে ছড়িয়ে পড়তেছিল, নেগেটিভ হলে কি হবে, সংকুচিত হবে। আর যদি সংকুচিত হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল বা আয়তন হ্রাস পাচ্ছে।
এখন যখন ক্ষেত্রফল বা আয়তন হ্রাস পায় তখন অবশ্যই ঘনত্ব বেড়ে যায়। কিভাবে, একটু মনোযোগ দিয়ে চিন্তা করি আমরা, যে যখন আমার একটা বায়ু ভর্তি বেলুন আছে, এই বেলুনটাকে যদি চারপাশ থেকে চাপ দেই, বেলুনটাকে আমি চাপ দিয়ে সংকুচিত করে আসলাম, ভিতরে যে বায়ুর পরিমাণ সেটা কিন্তু একই রয়ে গেছে, কিন্তু যখন বেলুনটাকে চারপাশ থেকে আমি সংকুচিত করে নিয়ে আসতেছি, ভিতরে বায়ুর পরিমাণ একই থাকার পরেও আয়তন কি হয়ে গেছে, কমে গেছে, ভর একে গেছে, আয়তন কমে গেছে, ঘনত্ব বেড়ে গেছে। আবার ক্ষেত্রফল যদি কমে আসে, তাহলে আগে ফ্লাস্ক বাড়ছিল ক্ষেত্রফল বাড়ার সঙ্গে সঙ্গে, এখন ক্ষেত্রফল কমলে ফ্লাস্কও কমে যাবে। এই প্রত্যেকটা ইনফরমেশন, এই প্রতিটা তথ্য এমসিকিউ এর জন্য, সেটা নর্মাল বোর্ড পরীক্ষার এমসিকিউ হোক, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক, ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি প্রিপেয়ার্ড হন, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে ডাইভারজেন্সের ফিজিক্যাল ইমপ্লিকেশন বা আমরা ডাইভারজেন্স থেকে আসলে কি বুঝি, এই জিনিসগুলো অলরেডি বলে ফেললাম। এখন একটা বিশেষ টার্ম ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় সলিনয়েডাল। সো আসলে সলিনয়েডালটা কি সেটা আমি একটু বুঝিয়ে নিব, কারণ এই যে আপনাদের যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ব্যাপারগুলো, এগুলোর ডেভেলপমেন্ট আসলে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বর্ণনায়। এখন আমরা যেহেতু ওইভাবে চৌম্বক ক্ষেত্র পড়ি নাই, অনেক শব্দ দেখলে আমাদের মাথার মধ্যে জট পাকা যায় যে এইটা তো কোথাও দেখি নাই। সো আমি মোটামুটি কিছুটা আপনাদেরকে এইখানে যে কাজটা করব, কনসেপ্টটা একটু দিব, যাতে করে একেবারে জিনিসটা মানে হচ্ছে না বোঝার মতো করে না পড়ে আমরা কিছুটা বুঝে নিই। সো সলিনয়েডাল এই শব্দটা কোথা থেকে আসছে এবং ডাইভারজেন্সের সঙ্গে সলিনয়েডালের সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখব। ধরেন আমি কোনো একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স নির্ণয় করতে যাচ্ছি। সো এই যে ডাইভারজেন্স যে যখন করা হচ্ছে, এই ডাইভারজেন্সটা অলওয়েজ করা হয় ভেক্টর ফিল্ডের, ডাইভারজেন্স কিন্তু স্কেলার ফিল্ডের না। এখন যখন একটি ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স আমি করতেছি, ডাইভারজেন্সটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অথবা জিরো হতে পারে। সো যদি ডাইভারজেন্স জিরো হয় সেটাকে বলা হয় সলিনয়েডাল। ডাইভারজেন্স জিরো হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে সলিনয়েডাল কেন বলতেছি, সেটাতে যাওয়ার আগে দেখেন ডাইভারজেন্স জিরো, ডাইভারজেন্স মানে পরিবর্তনের হার। এখন যদি ডাইভারজেন্স জিরো হয়, কোনো পরিবর্তন হয় নাই, প্লাস হওয়া মানে বাড়ছে, মাইনাস হওয়া মানে কমছে, জিরো হওয়া মানে কি সেটার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল বলতেছি, অথবা ভেক্টর ক্ষেত্রটি অপরিবর্তনশীল। সুতরাং কোনো ভেক্টর ক্ষেত্র যদি অপরিবর্তনশীল হয়, সময়ের সঙ্গে পরিবর্তন না হয়, এবং এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স জিরো হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, সলিনয়েডাল বলবো। এখন সলিনয়েড কি ছিল, সলিনয়েড ছিল কোনো একটা ধাতব তারকে যদি আমরা এইভাবে পেঁচাই, কয়েল তৈরি করি, কয়েল তৈরি করলে ওই কয়েলটাকে বলা হয় সলিনয়েড। তাহলে যে কয়েলটা তৈরি করলাম একটা ধাতব তার দিয়ে, কয়েল তৈরি করলাম, এটাকে আমরা কি বলি, সলিনয়েড বলি। এখন ধরেন এই সলিনয়েডের মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো করাবো, তাহলে সলিনয়েডের মধ্যে আমরা কারেন্ট ফ্লো করালাম, এই সলিনয়েডে কারেন্ট ফ্লো করলো। সো কারেন্টটা সলিনয়েডের মধ্যে দিয়ে, মানে এই পাক সংখ্যার মধ্যে দিয়ে যাবে, যে এইখানে বের হয়ে আসবে। সো কারেন্টটা যাচ্ছে সলিনয়েডের মধ্যে দিয়ে। যখনই সলিনয়েডে কারেন্ট যাবে, কারেন্ট যাওয়ার সময় সে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তাহলে এখানে কিছু চৌম্বক বলরেখা চলে আসবে। সো এই যে সলিনয়েডের ভিতরে কি চলে আসবে, চৌম্বক বলরেখা।
এখন যদি কোনো একটা সলিনয়েডে এই কারেন্টটা, যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটার মানের পরিবর্তন না হয়, তাহলে ভিতরে চৌম্বক ক্ষেত্রের মানেরও কোনো পরিবর্তন হবে না। সুতরাং যদি একটা ধ্রুব মানের কারেন্ট কোনো সলিনয়েডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে সলিনয়েডের ভিতরে যে চৌম্বক ক্ষেত্র থাকবে সেটা ধ্রুব মানের। তাহলে সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্র ধ্রুব মানের, তার মানে কি এটা অপরিবর্তনশীল হয়ে গেল। অ্যাকচুয়ালি এই শব্দটা এই কারণে এখানে ব্যবহার করা হয়েছে, কারণ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এই জিনিসগুলোর সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট জরুরি ছিল চৌম্বক ক্ষেত্রের জন্যই। সো পরবর্তীতে যদি আপনারা আন্ডারগ্র্যাড বা এর পরে যে চৌম্বক ক্ষেত্র নিয়ে পড়ালেখা করেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন, যেখানে আপনাকে ম্যাগনেটিজম পড়তে হবে অনেক, সেখানে কিন্তু এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল প্রচুর আসবে। এইচএসসিতে আর লাগবে না, কিন্তু আপনি যখন অনার্স করবেন, মাস্টার্স করবেন, পিএইচডি করবেন ইনশাল্লাহ, তখন যে দেখবেন এই জিনিসগুলো লাগছে। বিশেষ করে সবচেয়ে বেশি লাগবে ম্যাগনেটিক ফিল্ডের বেলায়। সুতরাং এইখানে আমার তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে, সলিনয়েডে যদি কারেন্টটা কনস্ট্যান্ট থাকে, ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানে তার পরিবর্তন নাই, পরিবর্তন জিরো। এই জন্যই যদি আমরা ডাইভারজেন্স শূন্য পাই, সেক্ষেত্রে বলি আমরা ভেক্টর ক্ষেত্রটি অপরিবর্তনশীল বা ভেক্টর ক্ষেত্রটি আমাদের সলিনয়েডাল। সো মোটামুটি ফিজিক্যালি কোনটাকে কি বলা হচ্ছে সেটা আমরা কিন্তু শিখে গেলাম, এবং এটাও কিন্তু একটা সুন্দর এমসিকিউ ইনফরমেশন বা তথ্য। এইবার আমরা এতক্ষণ ধরে ডাইভারজেন্স কি সেটা বললাম, কিন্তু ডাইভারজেন্সটাকে কিভাবে প্রকাশ করব বা গাণিতিকভাবে ডাইভারজেন্সটা কিভাবে দেখব, সেটা আমরা এখন একটু খেয়াল করে দেখি। ধরেন আমার একটা ভেক্টর ক্ষেত্র হচ্ছে এফ। এফ একটি ভেক্টর ক্ষেত্র। এফ দ্বারা আমরা একটা ভেক্টর ক্ষেত্রকে প্রকাশ করতেছি। তাহলে এই এফ ভেক্টর ক্ষেত্র এর ডাইভারজেন্স প্রকাশ করা হয় ন্যাবলা ডট এফ দ্বারা। মানে ন্যাবলা বা ভেক্টর অপারেটর, এই ভেক্টর অপারেটরের সঙ্গে যদি আমরা ভেক্টর ক্ষেত্রটাকে ডট গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডাইভারজেন্স, এবং এটাকে লেখা হয় এইভাবে ন্যাবলা ডট এফ। এটাকে এইভাবে লেখা হয় ডিভ এফ, ডিভ ফর ডাইভারজেন্স। সো অনেক জায়গায় দেখবেন এইভাবে লেখা যায় ডিভ এফ নির্ণয় করো, মানে ডাইভারজেন্স অফ এফ নির্ণয় করো। সো তাহলে এইখানে ডাইভারজেন্স অফ এফ ন্যাবলা ডট এফ। এখন আমরা যদি একটা ভেক্টর ক্ষেত্রকে প্রকাশ করতে যাই, ধরেন এফ একটা ভেক্টর ক্ষেত্র, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে দ্বারা। আর অলরেডি ন্যাবলা শিখে আসছি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। সুতরাং আমরা যদি ডট গুণন করি, ডট গুণনের প্রপার্টি অনুযায়ী ন্যাবলা ডট এফ, খেয়াল করেন আমি একটু ডট গুণন যদি আমরা রিভিউ করি, এ ডট বি সমান কি ছিল, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড ছিল। আমরা যখন ভেক্টরের ডট গুণন করেছি তখন এটা আমরা প্রতিপাদন করেছি এ ডট বি সমান এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড। তাহলে ন্যাবলা ডট এফ, ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান নিব শুরুতে, তারপর ডেল বাই ডেল ওয়াই অফ এফ টু প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা ভেক্টর ক্ষেত্রের জন্য ডাইভারজেন্স, যে ডাইভারজেন্সটা কীরকম হবে। তাহলে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভেক্টর ফিল্ড নিয়ে, ভেক্টর ক্ষেত্র নিয়ে সেটা ডাইভারজেন্স নির্ণয় করে দেখব। তাহলে চলেন আমরা একটা ম্যাথমেটিক্যাল ঝামেলায় চলে যাই। কোশ্চেন, ধরেন কোনো একটা ভেক্টর ক্ষেত্র আমরা নেই, এফ একটা ভেক্টর ক্ষেত্র, এবং ভেক্টর ক্ষেত্রটাকে এইভাবে সংজ্ঞায়িত করি এক্স স্কোয়ার জেড আই প্লাস ওয়াই জেড জে
প্লাস জেড স্কোয়ার কে। এটা একটা ভেক্টর ক্ষেত্র আপনাকে দিয়ে দিল, দিয়ে বলল -1 1 এবং 2 এই বিন্দুতে, -1 1 2 বিন্দুতে ভেক্টর ক্ষেত্রটির গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে আমাদের এই যে এফ ভেক্টরটা আছে, এই এফ ভেক্টরের আমাদের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলা হচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা সলভ করতে যাই। দেখেন, শুরুতেই আমরা যখন ভেক্টর ক্ষেত্রটি লিখব, এফ ভেক্টর ক্ষেত্র লিখে ফেলি এক্স স্কোয়ার জেড আই প্লাস ওয়াই জেড জে প্লাস জেড স্কোয়ার কে। এটা হচ্ছে আমার ভেক্টর ক্ষেত্রটা। এখন একটা জিনিস খেয়াল করেন মনোযোগ দিয়ে, আমি একটু আগেই ভেক্টরটাকে এইভাবে লিখছিলাম, এফ ভেক্টর সমান এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে। তাহলে আমার এখানে এফ ওয়ানটা এক্স স্কোয়ার জেড, এফ টুটা ওয়াই জেড, এফ থ্রিটা হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার জেড হচ্ছে এফ ওয়ান, ওয়াই জেড হচ্ছে এফ টু, আর জেড স্কোয়ার হচ্ছে কি এফ থ্রি। তাহলে এখন আমরা যখন ন্যাবলা ডট এফ করতে যাব, তাহলে ন্যাবলা ডট এফ করতে গেলে আমরা যদি ডিরেক্টলি এটা লিখি ডেল বাই ডেল এক্স অফ আই প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ জে প্লাস ডেল বাই ডেল জেড অফ কে, এটার সঙ্গে ডট গুণন করছি কাকে, এফ ওয়ান আই প্লাস এফ টু জে প্লাস এফ থ্রি কে। তাহলে ডট গুণন থেকে ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ এফ টু প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি পাওয়া যায়। এখন এফ ওয়ান, এফ টু এবং এফ থ্রির মানগুলা বসিয়ে দেই। সো তাহলে ওকে, সরি, এখানে আমি গ্রেডিয়েন্ট লিখে ফেলছি। এখানে ভেক্টর ক্ষেত্রটির ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। আমি এখানে গ্রেডিয়েন্ট তো স্কেলার ক্ষেত্রের, কোশ্চেন আমি এখানে ভুল লিখছি, এখানে হবে ডাইভারজেন্স। সো ভেক্টর ক্ষেত্রটির ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। আমরা যেটা করছি সেটা ডাইভারজেন্স নির্ণয়। তাহলে এই যে দেখেন ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান প্লাস ডেল বাই ডেল ওয়াই এফ টু প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি। সো এখন যদি ডাইভারজেন্সটা নির্ণয় করে আমরা এফ ওয়ান এফ টু এফ থ্রির মান বসাই, ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার জেড প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই জেড প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি হচ্ছে জেড স্কোয়ার। তাহলে সিম্পলি আগে ডিফারেন্সিয়েশনগুলো করি। দেখেন, বলছিলাম যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ করলে ডেল বাই ডেল এক্স নিয়ে যখন কাজ করব, এক্স ধ্রুব না, এক্স চলক, ওয়াই জেড ধ্রুব, তাহলে এখানে জেড ধ্রুব, জেডটাকে সামনে নিয়ে আসব, জেডটাকে সামনে নিয়ে আসলাম, ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডেল বাই ডেল ওয়াই যখন করছি, ওয়াই সাপেক্ষে যখন আংশিক অন্তরণ করছি, তখন এক্স এবং জেড ধ্রুব, তাহলে জেড এখানে ধ্রুব সামনে চলে আসলো, ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড অফ জেড স্কোয়ার, এখানে তো আর কেউ নাই জেড ছাড়া, তাহলে ডেল বাই ডেল জেড অফ জেড স্কোয়ারই থাকুক। এখন এক্স স্কোয়ারকে আমি যখন এই এক্স স্কোয়ারকে আংশিক অন্তরীকরণ করব, টু এক্স পাবো, তাহলে জেড ইন্টু টু এক্স প্লাস জেড প্লাস টু জেড, তাহলে টু এক্স জেড প্লাস থ্রি জেড। আমাদের কিন্তু তাহলে এই যে দেখেন, আমরা যখন ডাইভারজেন্স নির্ণয় করলাম, ডাইভারজেন্সটা আসলে টু এক্স জেড প্লাস থ্রি জেড এইটা। এখন জিজ্ঞেস করা হয়েছে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করতে। তাহলে সুনির্দিষ্ট একটা বিন্দু, সেই বিন্দুটা দেওয়া আছে না, মাইনাস ওয়ান ওয়ান টু বিন্দু। সুতরাং মাইনাস ওয়ান ওয়ান টু বিন্দুতে ডাইভারজেন্স, আমরা এখন মান বসাবো টু এক্স জেড, টু ইন্টু এক্স হচ্ছে মাইনাস ওয়ান, জেড হচ্ছে টু, প্লাস
সঙ্গে কি ছিল, 3z ছিল, তাহলে 3z, 3 ইন্টু 2, সো -4 প্লাস 6, মানে কত হবে, 2 হবে। সো তাহলে আমরা -1 অন 2 বিন্দুতে যে ডাইভারজেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে 2। ওকে, তাহলে দেখেন আমরা কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স থেকে এটা বুঝতেছি যে ভেক্টর ক্ষেত্রটা কি বড় হচ্ছে নাকি ছোট হচ্ছে নাকি একই রকম আছে। সুতরাং যদি এখন একটা ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স পজিটিভ হয় তার মানে সেটা বড় হচ্ছে, যদি নেগেটিভ আসতো তাহলে সেটা ছোট হয়ে যেত। আর যদি ডাইভারজেন্সে আমরা 0 পেতাম তার মানে কি ভেক্টর ক্ষেত্রটা সলিনয়েডাল বা অপরিবর্তনশীল সময়ের সঙ্গে। তাহলে আমরা ডাইভারজেন্সটা কি সেটা কিন্তু পড়ে ফেললাম, দেখে ফেললাম। এইবার আমরা পরের যে জিনিসটা পড়বো সেটাকে বলা হয় কার্ল। ডাইভারজেন্স দিয়ে একটা ভেক্টর ক্ষেত্র বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা বোঝা যায়, কিন্তু ভেক্টর ক্ষেত্র যেহেতু এইটার দিকধর্মিতার ব্যাপার আছে, মানে ভেক্টর ক্ষেত্রটা কি ঘুরতেছে নাকি ঘুরতেছে না এটাটাও জানাটা একটু জরুরি বিষয়। এখন একটা জিনিস খেয়াল করেন, ধরেন আমার হাতটা এখানে আছে, এটা আমার হাতটা এরকম মুঠ বন্ধ করে রাখছি, তাহলে এখানে একটা ক্ষেত্রফল ছোট্ট একটা মান, হাতটা এখান থেকে এখানে সরে আস্তে আস্তে বড় হয়ে গেল হাতটা। সো হাতটা এরকম মুঠো বন্ধ ছিল, এইখান থেকে এখানে আসলো, ক্ষেত্রফল বাড়লো, কিন্তু সেটা কি একই ডিরেকশনে আসছে না, এখানে কি ঘুরছে, সো এখানে কিন্তু ঘোরে নাই। সো ডাইভারজেন্স দিয়ে আমরা শুধুমাত্র বড় হচ্ছে না ছোট হচ্ছে এটা বুঝতেছি, কিন্তু এটা কি ঘুরছে নাকি ঘুরে নাই। এই যে দেখেন হাতটা বড় হওয়ার সময় হয়তোবা ঘুরেও যেতে পারে, বড় হয়েছে কিন্তু ঘুরে গেছে, এটা কিন্তু ডাইভারজেন্স আমাকে বলতে পারবে না, কারণ ডাইভারজেন্স শুধুমাত্র ক্ষেত্রফল বা আয়তনের পরিবর্তন দেখতেছে, সে কিন্তু ছোট বড় হওয়ার বাইরে আর কিছু চিন্তা করছে না। বাট ভেক্টর ক্ষেত্রটা কি ঘুরতেছে কি ঘুরতেছে না, মানে আমি যখন এক্সাম্পল দিচ্ছিলাম ভেক্টর ক্ষেত্রের বায়ু প্রবাহের কথা বলছিলাম, তো এই যে বায়ু প্রবাহ যখন কোথাও হবে সোজাও হতে পারে আবার বায়ু প্রবাহ যে ঘুরতেও পারে। সুতরাং এই বায়ু প্রবাহ কি ঘুরছে না এই জিনিসটা আমরা বুঝবো কোথা থেকে, কার্ল থেকে। সুতরাং কার্ল অ্যাকচুয়ালি একটা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা নির্দেশ করে। সুতরাং আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কার্ল। কার্ল নির্দেশ করে কি, একটা ভেক্টর ফিল্ডের বা ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা নির্দেশ করে। কার্ল একটি ভেক্টর ক্ষেত্রের ঘূর্ণনশীলতা নির্দেশ করে। এখন প্রকাশ করা হয় কিভাবে, ক্রস গুণন দিয়ে, ন্যাবলা ক্রস এফ। সো কোথাও আমরা যখন এই ভেক্টর অপারেটরের ন্যাবলার সঙ্গে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণফল করব তখন সেটা হচ্ছে কি ওই ভেক্টর ক্ষেত্রের কার্ল, কার্ল এফ। এখন দেখেন যেহেতু এটা ঘূর্ণনশীলতা নির্দেশ করে, তাহলে একটা মজার জিনিস খেয়াল করেন, ধরেন আমার হাতটা এখানে আছে, তাহলে যে কোনো তলের ডাইরেকশন তলের উপর লম্ব বরাবর, যে কোনো তলের ডাইরেকশন তলের উপর কি বরাবর, লম্ব বরাবর। এখন যদি আমার এই হাতটা না ঘুরে এইভাবেই থাকে, ডাইরেকশন চেঞ্জ হয় নাই, তাহলে ক্রস গুণফলে 0 আসবে। সুতরাং যদি আমার কার্ল থেকে 0 আসে তার মানে ভেক্টর ক্ষেত্রটা ঘুরতেছে না, এটা অঘূর্ণনশীল আছে। তাহলে যদি কার্ল শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। কার্ল শূন্য হলে ভেক্টর ক্ষেত্রটা কি হবে, অঘূর্ণনশীল হবে। তাহলে উল্টাটা চিন্তা করি, যদি কার্লটা শূন্য না হয়ে অশূন্য হয়, যে কার্লের ভ্যালুটা শূন্য হয় নাই, সেক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রটা কি হবে, ঘূর্ণনশীল হবে। আর যদি কার্ল অশূন্য হয় বা কার্লের মানটা শূন্য না হয়, সুতরাং ডাইভারজেন্স থেকে দেখছিলাম ভেক্টর ক্ষেত্র বড় হবে না ছোট হবে, কার্ল থেকে দেখতে পাচ্ছি ভেক্টর ক্ষেত্রটা কি ঘুরবে কি ঘুরবে না।
তাহলে চলেন আমরা এই রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। ধরেন একটা ভেক্টর ক্ষেত্র এফ আছে, এই এফ ভেক্টর ক্ষেত্রটাকে আমরা প্রকাশ করব এক্স স্কোয়ার জেড আই প্লাস ওয়াই জেড জে প্লাস জেড স্কোয়ার কে দ্বারা। সো খেয়াল করেন আমরা এটাকে একটা ভেক্টর ক্ষেত্র বললাম। এখন এই ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল কিনা সেটা আপনাকে যাচাই করতে যদি বলা হয় যে এই ভেক্টর ক্ষেত্রটা ঘূর্ণনশীল কিনা যাচাই করো, তাহলে কোশ্চেনটা করা হলো যে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল কিনা যাচাই করো। তাহলে আমার ঘূর্ণনশীল কিনা যাচাই করার জন্য আগে কার্ল নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেখতে হবে কার্লটা কি জিরো আসে কি আসে না। তাহলে আমরা ন্যাবলা ক্রস এফ যখন করব, তাহলে এখানে আই জে কে পাচ্ছি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, এরপর এক্স স্কোয়ার জেড ওয়াই জেড জেড স্কোয়ার। সো সুন্দর মতো ক্রস গুণফল যে নির্ণায়কের মাধ্যমে করা হয় সেটা করলাম। এখন তাহলে যদি আই নিয়ে কাজ করি, যদি আই নিয়ে আমরা কাজ করি, যখন আই নিয়ে কাজ করব আই বরাবর সারি এবং কলাম এই দুটা বাদ দিয়ে দিব। তাহলে আই বরাবর সারি এবং কলাম বাদ দিলে বাকি যে এলিমেন্ট বা উপাদানগুলো থাকে তাদের নির্ণয় করব ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, এখানে ওয়াই জেড জেড স্কোয়ার। তাহলে আই নিয়ে কাজ শেষ। এরপর যখন জে নিয়ে কাজ করতে যাব, জে এর জন্য চিহ্নটা কি মাইনাস, মাইনাস জে, যে প্রথমটা প্লাস পরটা মাইনাস তারপরেরটা প্লাস। তাহলে এখন যখন জে নিয়ে কাজ করতে যাব জে বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে দিব। তাহলে আমাদের বাকি যে এলিমেন্ট বা উপাদানগুলো থাকে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার জেড অ্যান্ড জেড স্কোয়ার। এরপর কে নিয়ে কাজ করব, তাহলে কে বরাবর সারি এবং কলামগুলোকে বাদ দিয়ে দিব। সুতরাং আমার বাকি যে এলিমেন্ট বা উপাদানগুলো আছে ডেল বাই ডেল এক্স এবং ডেল বাই ডেল ওয়াই, এখানে এক্স স্কোয়ার জেড এখানে ওয়াই জেড। সুতরাং এখন তাহলে দেখেন আমরা সুন্দর মতো কার্লটা পেয়ে গেলাম, এখানে আই আছে আই। সো এইবার একটু খেয়াল করি, ডেল বাই ডেল ওয়াই অফ জেড স্কোয়ার মাইনাস ডেল বাই ডেল জেড অফ ওয়াই জেড, এটা পাচ্ছি জাস্ট নির্ণায়ক। তারপর মাইনাস জে ডেল বাই ডেল এক্স অফ জেড স্কোয়ার মাইনাস ডেল বাই ডেল জেড অফ এক্স স্কোয়ার জেড প্লাস কে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই জেড মাইনাস ডেল বাই ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার জেড। সো এই হচ্ছে আমাদের পুরো অপারেশনটুকু। আমরা এখানে এই যে কি করছি নির্ণায়ককে ভাঙাচ্ছি। এবার খেয়াল করেন ডেল বাই ডেল ওয়াই অফ জেড স্কোয়ার আছে এখানে, আমরা ডেল বাই ডেল ওয়াই অফ জেড স্কোয়ার করতেছি কার সাপেক্ষে পরিবর্তন, ওয়াই সাপেক্ষে। কোনো ওয়াই আছে নাই তো, জেড স্কোয়ার এটা কি ধ্রুব সংখ্যা না? আমি যখন আজকে একদম শুরুতে আপনাদেরকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ বলতেছিলাম, এখন একটু রিপিট করি, পিছনে যাই, যে পিছনে আসলাম। দেখেন তো ডেল বাই ডেল ওয়াই নিয়ে যখন কাজ করব তখন ওয়াই পরিবর্তনশীল, এক্স আর জেড ধ্রুব। ডেল বাই ডেল এক্স নিয়ে যখন কাজ করব এক্স পরিবর্তনশীল, ওয়াই আর জেড ধ্রুব। আর ডেল বাই ডেল জেড নিয়ে যখন কাজ করব জেড পরিবর্তনশীল, এক্স আর ওয়াই ধ্রুব। তাহলে এবার এখানে এসে যখন কাজটা করতে যাচ্ছি ভালো মতো খেয়াল করি আমরা, ডেল বাই ডেল ওয়াই জেড স্কোয়ার, কোনো তো ওয়াই নাই, জেড স্কোয়ার তো ধ্রুব, ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, জিরো আসবে। তাহলে প্রথমটাই জিরো, আই এটা হচ্ছে জিরো, মাইনাস এখানে ডেল বাই ডেল জেড, জেড একটা আছে তাহলে ওয়াইকে সামনে নিয়ে আনি, ওয়াই সামনে আসলো ডেল বাই ডেল জেড অফ জেড মাইনাস জে, আবারও ডেল বাই ডেল এক্স, এটা কি জেড স্কোয়ার না, জেড স্কোয়ার ধ্রুব তাহলে জিরো, মাইনাস
ডেল বাই ডেল জেড অফ এক্স স্কোয়ার জেড, এখানে চলক কে জেড, এক্স স্কোয়ার তাহলে কি ধ্রুব সামনে চলে আসবে, মাইনাস এক্স স্কোয়ার ডেল বাই ডেল জেড অফ জেড প্লাস কে ডেল বাই ডেল এক্স অফ ওয়াই জেড কত দিবে, অবশ্যই জিরো দিবে। কেন জিরো দিবে, কারণ এখানে এক্স চলক, ওয়াই জেড ধ্রুব, ওয়াই জেড ধ্রুব, ধ্রুব সংখ্যার ব্যবকলনে অলওয়েজ জিরো আসে, জিরো। মাইনাস ডেল বাই ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার জেড, এখানে ওয়াই পরিবর্তনশীল চলক হওয়ার কথা ওয়াই, কিন্তু এই ভিতরে কোনো ওয়াই নাই, এক্স স্কোয়ার জেড দুইটাই ধ্রুব, তাহলে এটাও জিরো। তাহলে দেখেন আমরা এখানে কে এর এলিমেন্ট পেলাম না, আই জিরো, মাইনাস জিরো মাইনাস করলে তো জিরোটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এখানে দেখেন ওয়াই ডেল বাই ডেল জেড অফ জেড কি ওয়ান দিবে না, তাহলে এখান থেকে একটা ওয়ান ইন্টু ওয়াই আসতেছে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জে, এখানে আসবে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখেন আমরা আলটিমেটলি যে জিনিসটা পেলাম সেটা কি আসতেছে, মাইনাস ওয়াই ইন্টু আই প্লাস এক্স স্কোয়ার জে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কার্ল অফ ভেক্টর ফিল্ড এফ ন্যাবলা ক্রস এফ ইকুয়ালস টু মাইনাস ওয়াই আই প্লাস, এই যে দেখেন মাইনাস ওয়াই আই প্লাস এক্স স্কোয়ার জে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে ভেক্টর ফিল্ডটা আছে এফ, এটার কার্ল, এবং এটা কি জিরো হয়েছে, এটা কিন্তু জিরো হয় নাই। তাহলে যেহেতু জিরো হয় নাই সেহেতু আমরা এখন বলবো, যেহেতু ন্যাবলা ক্রস এফ নট ইকুয়ালস টু জিরো, মানে আমরা যখন ক্রস গুণফল করছি বা কার্ল করছি এটা জিরো হয় নাই, সুতরাং ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। সুতরাং ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। তাহলে খেয়াল করেন এই ছিল আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের বিস্তারিত আলোচনা, এদের অ্যাকচুয়ালি গাণিতিক প্রয়োগ কিভাবে কি প্রকাশ করা হয় এর ডিটেলস। মোটামুটি আমরা এই পর্যন্ত যা করছি সেটুকু আপনাদের যদি মাথায় থাকে তাহলে ইনশাল্লাহ শুধু এইচএসসিতে না, আপনাদের এরপরে অ্যাডমিশন টেস্টেও আর কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ পেরেশান হইতে হবে না। এখন আমি আপনাদেরকে কিছু সিম্পল জিনিসপত্র একটু দেখিয়ে রাখবো, কারণ এমসিকিউ আকারে এখান থেকে কিছু কোশ্চেন আসে। আমি একটা কোশ্চেন করি, কোশ্চেন অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত, এটা পিওর এমসিকিউ কোশ্চেন। সো এই এমসিকিউ কোশ্চেনটাকে আমরা একটু সলভ করে ফেলবো ইনশাল্লাহ। দেখেন অবস্থান ভেক্টর কাকে বলে, আমরা যখন একটা বিন্দুকে এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুকে নির্দেশ করি অরিজিনের রেসপেক্টে, ধরেন এটা একটা পি বিন্দু, স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে এই ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর যে অবস্থান ও পি ভেক্টর, এটাকে আসলে আর ভেক্টর দ্বারা সূচিত করা হয়। তাহলে সাধারণত আমরা অবস্থান ভেক্টরটাকে এরপর থেকে যখনই প্রকাশ করব ছোট আর দ্বারা প্রকাশ করব। সো ছোট আর ভেক্টর মানে হচ্ছে এটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে ছোট আর ভেক্টরটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন জিজ্ঞেস করা হলো এই অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত। এখন অলরেডি ডাইভারজেন্সের যে সংজ্ঞা সেটা থেকে দেখে আসছি, ন্যাবলা ডট এফ ইকুয়ালস টু ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ এফ টু যোগ ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি। কিন্তু এখানে ভেক্টর ক্ষেত্রটা তো এফ না, ভেক্টর ক্ষেত্রটাই এখন আর, কারণ অবস্থান ভেক্টর এইটার ডাইভারজেন্স নির্ণয় করতে বলছে। তাহলে ন্যাবলা ডট আর যদি করি আমরা সেখান থেকে পাবো ডেল বাই ডেল এক্স অফ এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড অফ জেড। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স ওয়ান, ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই ওয়ান, ডেল বাই ডেল জেড অফ জেড ওয়ান, তাহলে ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান থ্রি।
তাহলে যে কোনো অবস্থান ভেক্টরের যদি আপনি ডাইভারজেন্স নির্ণয় করেন তাহলে অ্যান্সারটা কত পাবেন? 3 পাবেন। সো এটাকে তাহলে আমরা মার্ক করে ফেলি যে আমরা অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করলে কত পাবো? এক্স্যাক্টলি 3 পাবো। এটা হচ্ছে একরকম প্রবলেম। এই টাইপ আরও অনেক প্রবলেম অ্যাকচুয়ালি আপনারা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন, বাট কিছু বেসিক জিনিসপত্র সব সময় মনে রাখবো আমরা, যে প্রথম কথা, গ্র্যাডিয়েন্ট হয় কার? একটা স্কেলার ফিল্ডের, এবং স্কেলার ফিল্ডের গ্র্যাডিয়েন্ট করে আমরা একটা ভেক্টর পাবো। ডাইভারজেন্স কার্ল অবশ্যই ভেক্টর ফিল্ডের। আর ডাইভারজেন্স পজিটিভ হলে কি হবে, নেগেটিভ হলে কি হবে মনে রাখবো। কার্লের বেলায় কার্ল জিরো হলে কি হবে, কার্ল নন জিরো হলে কি হবে, এগুলো মনে রাখবো। তাহলে ইনশাল্লাহ আমাদের আর এই অংশটুকুতে কোনো ঝামেলা হবে না। সো আমাদের তাহলে যে ভেক্টর ডিফারেন্সিয়েশন এবং ভেক্টর এর গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এই জিনিসগুলো কিন্তু আমরা শেষ করলাম আজকে ইনশাল্লাহ। ওকে, আজকের লেকচার তাহলে এই পর্যন্তই থাকছে।